একটা রহস্যময় গাছ, যে গাছটাকে ঘিরে আজকের গল্প। গাছটা যেমন অদ্ভুত তেমনই দুর্লভ, কারণ এটি 8 বছর পর মাত্র একবার ফুল ফোটে। কিন্তু এই ফুলে লুকিয়ে আছে এমন এক ভয়ানক রহস্য। গাছটার চারপাশে সবসময় এক অজানা ভয় কাজ করে। গাছের ভেতর থেকে শোনা যায় অদ্ভুত অমানুষিক আওয়াজ, যেন কেউ ভেতর থেকে কাঁদছে কিংবা কাউকে ডাকছে। আর এই কান্না প্রথম শুনতে পায় ইকবাল। সেই ঘটনার পর থেকে ইকবালের জীবনে শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। ইকবাল ছিল এক সাধারণ ছেলে, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে আগে থেকে অনুভব করতে পারত কে মারা যাবে। তার চোখের সামনে একে একে বন্ধুদের মৃত্যু হতে দেখে, কিন্তু সে কোনো কিছুই করতে পারত না। সে অসহায়, আতঙ্কিত, তবুও গাছটার রহস্য জানার চেষ্টা ছাড়েনি, কারণ সে বুঝেছিল গাছটার ভেতর কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। কি আছে গাছের ভেতরে? কেনই বা ইকবালের মতো একজন মানুষ এই রহস্যে জড়িয়ে পড়ল? আর শেষ পর্যন্ত কি সে বাঁচতে পারবে এই অভিশপ্ত গাছ থেকে? চলুন দেখে আসি আজকের ভয়ঙ্কর, রহস্যময় আর ইমোশনাল মালয়েশিয়ান হরর থ্রিলার গল্প হারুম মালাম দ্য কার্স ফ্লাওয়ার থেকে। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ইকবাল তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। তার বন্ধুরা হলো আলী, বব, অবয়া। অবয়া একটা মেয়ে, তবে সে সব সময় ছেলেদের মতো সেজে থাকতে পছন্দ করে এবং ইকবালদের সঙ্গে মেলামেশা করে। তখন ইকবাল হঠাৎ করে শুনতে পায় কে যেন দূর থেকে তার নাম ধরে ডাকছে। ইকবাল পিছনে ফিরলে কাউকেই দেখতে পায় না, যার কারণে সে ধীরে ধীরে তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে আসে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপর সে অনুভব করে পেছন থেকে কেউ যেন তার কাছে চলে যাচ্ছে। পেছনে কে ছিল সেটা দেখার জন্য ইকবাল সামনে এগিয়ে গেলে দেখতে পায় তার মা একটা ব্যাগ থেকে একটা লাইট বের করে তার দিকে ধরেছে। আর সে তখন একটা ভয়ঙ্কর শয়তানি আত্মাকে তার সামনে দেখতে পায়। আত্মার বিভৎস চেহারা দেখে ইকবাল অনেক ভয় পেয়ে যায়। পরক্ষণে সে পাশে তার মা আর বোনকে দাঁড়ানো দেখতে পায়। তারা একদম স্বাভাবিক ছিল। ইকবালের মা এসে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ইকবাল কিছু বলার আগেই সেখানে তার বাবা নোমান আসে। এরপর তাদের কথাবার্তা শুনে বোঝা যায় ইকবালদের পরিবারের একটা স্পেশাল পাওয়ার আছে, আর সেটা হলো তারা আত্মাদের দেখতে পায় এবং প্রয়োজনে তাদেরকে আটকাতেও পারে। কখনো যদি কোনো মানুষকে শয়তানি আত্মা ডিস্টার্ব করে, তাহলে তাদের ইকবালের পরিবার রক্ষা করে, যার কারণে আজ তাদের একটা বাসে যাওয়ার কথা ছিল, কারণ সেখানে একটা পরিবারের বাচ্চা মেয়েকে শয়তানি জিন আসর করেছে। তো গাড়িতে যাওয়ার সময় মাঝ রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন ইকবাল দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে কয়টা ছায়াকে চলে যেতে। সেটা দেখে সে ভীষণ ভয় পায়। তখন ইকবালের মা ব্যাগের ভেতর থেকে টর্চ লাইট বের করেছিল। এটা দেখে ইকবালের সে কথা মনে পড়ে যায়। তাই সে দ্রুত দৌড়ে তার বাবার কাছে এসে তাকে বুঝিয়ে বলে, আমাদের এখন এই জায়গায় যাওয়ার দরকার নেই, আমার খারাপ কিছু মনে হচ্ছে। কিন্তু ইকবাল ছোট বলে তার বাবা ইকবালের কোনো কথায় গুরুত্ব দেয় না। তো যাই হোক, ভয়ে ভয়ে ইকবাল তার বাবা মার সঙ্গে ওই বাড়িটায় আসে। একটা মহিলা তাদের রুমের ভেতর নিয়ে গেলে তারা দেখতে পায় যে মেয়েটার চিকিৎসার জন্য তারা এখানে এসেছে সে শূন্যের উপর ভাসছে এবং তার পাশেই একটা মেয়ে পজেস অবস্থায় বসে আছে। ইকবালকে দেখার সাথে সাথে সেই মেয়েটা এসে ইকবালের উপর অ্যাটাক করে দেয়। তখন ইকবালের বাবা আর মা দোয়া পাঠ করে ওই মেয়েটার হাত থেকে ইকবালকে কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না। দোয়া পড়ার কারণেই আত্মারা একটু দুর্বল হয়ে পড়ে ঠিকই, কিন্তু সে পরক্ষণে আবার উঠে দাঁড়ায় এবং তার সম্পূর্ণ শক্তি দিয়ে মাথার চুল সরিয়ে বিভৎস চেহারা সবার সামনে বের করে ইকবালকে পজেস করার চেষ্টা করে। মাথার চুলগুলো এসে ইকবালের মুখের ভেতরে ঢুকে যাচ্ছিল। এটা দেখে ইকবালের মা আর বসে থাকতে পারে না, তাই সে ইকবালের সামনে চলে আসে শয়তান জিনটাকে বাধা দিয়ে ইকবালকে বাঁচানোর জন্য। সামনে আসার কারণে শয়তানটা ইকবালের মাকে পজেস করে তাকে সেখানেই শেষ করে ফেলে। হঠাৎ করে ইকবালের মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটে যাওয়ায় পুরো পরিবারটা হতাশ হয়ে পড়ে। বিশেষ করে ইকবাল প্রচুর কান্না করে, কারণ সে আগে থেকেই এমন একটা বিপদের আজ করতে পেরেছিল। এমনকি তার বাবাকেও সাবধান করেছিল, কিন্তু তার বাবা তার কথা শোনেনি। তো পরদিন সকালে ইকবালের মাকে মাটি দিয়ে সবাই যে যার বাড়িতে ফিরে যায়। তখন ইকবাল সম্পূর্ণ চুপ হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলে না। ইকবাল তার বাবার সঙ্গেও কথা বলে না, বরং মার মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করতে থাকে। নোমানও তাকে আর কোনো কিছুই বলে না। সে দেখে ইকবাল চুপ করে বেলকনিতে দাঁড়িয়ে সব বাচ্চাদের খেলা দেখে, কিন্তু সে আগের মতো নিচে নেমে বাচ্চাদের সঙ্গে খেলে না। তো একদিন ইকবাল তার বাবাকে এসে বলে, আমি আর এই অত্যাধিক শক্তি চাই না। যে শক্তি দিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারিনি সে শক্তি দিয়ে কি লাভ? তুমি আমার ভেতরে যে পাওয়ার আছে সেটা বন্ধ করে দাও। এই কথা শুনে ইকবালের বাবা তাকে বোঝায়
জন্ম মৃত্যু সবকিছু বিধাতার হাতে, এখানে কারোর কোনো হাত থাকে না। তুমি যেটা পেয়েছো এটা সৌভাগ্য। কিন্তু এই বিষয়টা ইকবাল মেনে নিতে চায় না, কারণ সে এত সবকিছু আর সহ্য করতে পারছিল না। কিন্তু এবারও ইকবালের বাবা তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না, সে এখান থেকে চুপচাপ চলে যায়। ইকবাল সবসময় তার মায়ের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। একদিন সে সিঁড়িতে বসে তার মায়ের ভিডিও দেখার সময় তার বন্ধুরা এখানে আসে, কিন্তু সে বন্ধুদের সঙ্গে কথা বলে না। এদিকে ইকবালের বাবা আর তার ছোট বোন ঘরে জিনিসপত্র গোছানোর সময় নোমানের কাছে অপয়ার বাবা জামিলের কল আসে। জামিল একজন বিজনেসম্যান, সে সবসময় একটু উদাসীন টাইপের, তার পরিবারের কারোর কোনো খেয়াল রাখে না, যার কারণে অপয়া তার বাবাকে পছন্দ করে না। তো যাই হোক, জামিল নোমানকে কল করে তার সঙ্গে এক্ষুনি দেখা করতে বলে। অন্যদিকে নোমান জামিলের কল পেয়ে তার সঙ্গে দেখা করলে জামিল তাকে তার নার্সারির সমস্ত কাজ বুঝিয়ে দেয়, কারণ সে তার ইম্পর্ট্যান্ট কাজের জন্য কয়েকদিন শহরের বাইরে থাকবে। তাই নোমানকে তার নার্সারি দেখাশোনা করার দায়িত্ব দিয়ে যায়। তো নার্সারির দায়িত্ব বুঝিয়ে দিলে জামিল নোমান আর তার ছেলে নার্সারির ভেতরে আসে। নার্সারির ভেতরে আসলে তাদের বিভিন্ন ধরনের গাছ চোখে পড়ে, এক একটা এক এক রকম বৈশিষ্ট্যের অদ্ভুত অদ্ভুত সব গাছ। এই গাছগুলো জামিল ইন্দোনেশিয়া থেকে এখানে আনিয়েছে। এটাই মূলত জামিলের বিজনেস। এই গাছগুলো এনে এখানে চড়া দামে বিক্রি করত। এই গাছগুলোর ভেতরে সবচেয়ে বিশেষ এক প্রকারের গাছ হলো টাইটেন। তখন জামিল তাদেরকে জানায় এই টাইটেন গাছটা 8 বছর পর একবার মাত্র ফুল ফোটার সাথে সাথে পুরো গাছটাই ফুলের মতো ফুটে পড়ে। এই গাছটার কথা শুনে তারা দুজনে বেশ অবাক হয়ে যায়। এমন ইন্টারেস্টিং গাছ তো খুবই দুর্লভ, কেউ কখনো দেখেনি বললেই চলে। ভেতরে আরো কিছু গাছ দেখানোর জন্য জামিল নোমানকে নিয়ে এগিয়ে গেলে হঠাৎ করে ইকবালের কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। এটা শুনে আশেপাশে তাকিয়ে এসে দেখে কে কান্না করছে। তবে সে আরেকটু ভালোভাবে দেখলে বুঝতে পারে কান্নার আওয়াজটা ওই অদ্ভুত টাইটেন গাছের ভেতর থেকে আসছে। এরপর কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সেখানে জামিল আর তার বাবা ফিরে আসে। এরপর তারা নার্সারি থেকে বের হওয়ার সময় নোমান লক্ষ্য করে একটা দরজায় মন্ত্র লেখা কাগজ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে নোমানের মনে একটু খটকা লাগে। তবে জামিল তাদেরকে সতর্ক করে দিয়ে বলে ওই রুমটায় কখনো যাবে না, ওখানে আমার পার্সোনাল জিনিসপত্র স্টোর করে রাখা আছে। এরপর জামিল এখান থেকে চলে গেলে নোমান তার ছেলেকে বুঝিয়ে বলে এই নার্সারির দায়িত্ব আমাদেরকে মাত্র 2 সপ্তাহের জন্য দেওয়া হয়েছে, তোমার আর এখানে কখনো আসার প্রয়োজন নেই। এদিকে অপয়া তার রুম থেকে বের হয়ে তার মায়ের রুমের দিকে আসলে দেখতে পায় তার মা একটা ছবি দেখে কান্না করছে। তবে সে তার মাকে কোনো কিছুই বলে না, সে এখান থেকে বের হয়ে যায়। মূলত অপর একটা বোন ছিল, সে মারা গিয়েছে, আর তার ছবি নিয়ে মাঝে মাঝে তার মা কান্না করে, যার কারণে সে তার মাকে কোনো কিছুই বলেনি। তাদের বাসা থেকে নিচে আসলে দেখতে পায় রহিম নামের একটা লোক তার বন্ধুদের কাছ থেকে জোর করে টাকা কেড়ে নিচ্ছে। আর এটা দেখে সে এগিয়ে এসে কি হয়েছে জিজ্ঞাসা করলে ওই লোকটা অপয়াকে বেশ কথা বলে এখান থেকে চলে যায়। তবে লোকটা তাদের পরিচিত থাকায় অপয়া তাকে কোনো কিছুই বলে না। সেখানে তখন ইকবাল এসে তাদের 3 জনকে জানায় সে তার বাবার কাছ থেকে অপয়াদের নার্সারির চাবি চুরি করে এনেছে। নার্সারিটা দেখতে খুবই সুন্দর, সেখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। এসব শুনে তারা 4 জন আর ইকবালের বোন মিলে ওই নার্সারিটা দেখতে ভেতরে আসে। ভেতরে আসলে আলী আর বব দুজনে অবাক হয়ে চারপাশটা দেখতে থাকে। তাদের কাছে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, নার্সারিটা তাদের খুব ভালোভাবে দেখা হয়ে গেলে যখন তারা বেরিয়ে আসবে তখন আবারও ওই বন্ধ থাকা মন্ত্র লেখা দরজাটা সামনে পড়ে। তখন আলী ওই রুমের ভেতর কি আছে সেটা দেখার জন্য ইকবালের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে বন্ধ রুমে দরজা খোলার চেষ্টা করে। প্রথমে ইকবাল তাকে নিষেধ করে বলে এই রুমে যেতে জামিল আঙ্কেল নিষেধ করেছে। তবে আলী তার কোনো কথা না শুনে আবার ওই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা না খুললে আলী রেগে গিয়ে ওই দরজার উপরে থাকা মন্ত্রলেখা কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তখন এক ঝটকায় ওই বন্ধ থাকা দরজাটা খুলে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। প্রথমে সেখান থেকে দৌড়ে আলী আর বব বেরিয়ে যায়, আর বাকি 3 জন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ধীরে ধীরে ইকবাল ওই বন্ধ রুমের দিকে পা বাড়ালে অপয়া আর তার ছোট বোনও পিছনে দাঁড়িয়ে থাকে। ইকবাল সাহস করে রুমের ভেতরে আসলে দেখতে পায় রুমটা চারপাশে ফাঁকা, আর দেওয়ালের একটা অংশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু এই বিষয়টা শুধুমাত্র ইকবাল দেখতে পাচ্ছিল, পাশে দাঁড়িয়ে থাকা অপয়া আর তার বোন দেখতে পাচ্ছিল না।
যার কারণে ইকবাল ভয় পেয়ে তাদেরকে নিয়ে ওই রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। এরপর রাতে ইকবাল তার রুমে যখন শুয়েছিল তখন সে লক্ষ্য করে তার বাথরুমের ভেতর কেউ একজন হাঁটাহাঁটি করছে। এটা দেখে সে দেখতে চায় তার বাথরুমের ভেতর হঠাৎ করে কে গিয়েছে। সে গিয়ে দেখে আশেপাশে কেউ নেই। আর তখনই ইকবালের ঘুম ভেঙে যায়। মূলত এতক্ষণ ইকবাল সবকিছু স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার পর সে পাশে একটা অদ্ভুত রকম আত্মা দেখতে পায়। আর এটা দেখে সে দ্রুত দৌড়াদৌড়ি করতে শুরু করে। তখন নিমিষেই ওই আত্মাটা এখান থেকে গায়েব হয়ে যায়। তখন ইকবাল দৌড়ে তার বাবাকে কিছু একটা বলার জন্য বাইরে বেরিয়ে আসে। তখন সে পপ নামের একজন বৃদ্ধ মহিলাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মাথা থেকে খুব রক্ত ঝরছিল। এটা দেখে ইকবাল ভয় পেয়ে ওই রাতে দৌড়ে তার মায়ের কবরের পাশে চলে আসে। তো কিছুক্ষণ পর ইকবালকে কোথাও খুঁজে না পাওয়া গেলে ইকবালের বাবা দ্রুত তার ছেলেকে খুঁজতে খুঁজতে ওই কবরস্থানে এসে পৌঁছায়। আর দেখতে পায় তার ছেলে ওইভাবে ভয় পেয়ে কবরস্থানে বসে আছে। এরপর তারা ইকবালকে বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন সকালবেলায় নোমান ইকবালকে তার উস্তাদের কাছে নিয়ে আসে এবং তার ভেতরে আত্মা দেখার যে পাওয়ার আছে সেটা বন্ধ করে দিতে বলে। কিন্তু প্রথমে এই বিষয়টাতে নোমানের উস্তাদ রাজি হয় না, বরং বলে এটা ওর জন্য চরম সৌভাগ্য, এটা সচরাচর কেউ পায় না, তোমার ছেলে বংশগতভাবে পেয়েছে। কিন্তু তবুও নোমান তার উস্তাদকে রিকোয়েস্ট করে বলে আমার ছেলে এই পাওয়ার থাকার কারণে দিনকে দিন আত্মাদের দেখে কষ্ট পাচ্ছে। আমি চাই না আমার সন্তান কষ্ট পাক। আপনি ওর পাওয়ারটা বন্ধ করে দিন যাতে ও আর কোনোদিন আত্মাকে দেখতে না পায়। এক পর্যায়ে উস্তাদ ইকবালের সমস্ত পাওয়ার রিচুয়াল করে বন্ধ করে দেয়। এদিকে সেই বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। এই বৃদ্ধ মহিলাটা হলো অপয়ার নানি। সে হেঁটে হেঁটে লিফটের কাছে আসলে অটোমেটিক তার সামনে থাকা লিফটটা ওপেন আর ক্লোজ হতে থাকে। সেই সাথে একবার ওপেন হওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর মেয়ের আত্মাকে দেখতে পায়। এরপর যখন ওই বিল্ডিং থেকে ইকবাল, তার বাবা আর ছোট বোন বাইরে যাচ্ছিল তখন বৃদ্ধ মহিলা তাদেরকে দেখে ইকবালের কাছে এসে কানে কানে বলে তোমরা সবাই মরে যাবে, কেউ বাঁচবে না, তোমরা অভিশপ্ত। আর এই কথাটা বলে সে বেলকনির কর্নারে চলে যায়। ইকবাল তখন থমকে দাঁড়িয়ে তার এই বিষয়গুলো দেখছিল। তখন নোমান ইকবালকে ডাক দিলে ইকবাল পপের কথাটা তেমন একটা গুরুত্ব না দিয়ে তার বাবার সঙ্গে চলে যায়। ঠিক তখনই পপ ওই বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দিয়ে সেখানেই মারা যায়। নিচে নেমে ইকবাল পপের লাশটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে গত দিন রাতে যেমনটা দেখেছিল তার মাথা ফেটে গিয়েছে ঠিক তেমনটাই হয়। এখন তার মাথা ফেটে আছে। সেই সাথে ইকবাল দেখতে পায় পপের পাশে একটা শয়তান আত্মা পপের মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত রাস্তা থেকে জিহ্বা দিয়ে অদ্ভুত রকম ভাবে চেটে চেটে খাচ্ছিল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় ইকবালের আত্মা দেখার পাওয়ার এখনো বন্ধ হয়নি। এখনো সে খুব ভালোভাবে শয়তানি আত্মাদের দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, যে মানুষ মারা যাবে আগে ইকবাল তাদেরকে দেখতে পায়। তো পরের দিন নোমান নার্সারির গাছে পানি দেওয়ার সময় হঠাৎ করে নার্সারিতে রহিম ঢুকে পড়ে এবং সে মাতাল অবস্থায় ওই বদ্ধ রুমের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তখন সে সেখানে থাকা সেই শয়তানি আত্মাটা রহিমকে নিয়ে মেরে ফেলে। রহিম অনেক চিৎকার চেঁচামেচি করলেও নোমান তার কোনো শব্দই শুনতে পায় না। এটা সেই আত্মা যে আত্মাটাকে পপ লিফটের ভেতরে দেখেছিল। তবে প্রশ্ন হলো এই আত্মাটা কেন তাদের সবাইকে একে একে শেষ করে দিচ্ছে? এর পেছনে রহস্য কি তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে পপের ফিউনারেলের অনুষ্ঠানে ইকবাল আসলে তার দুই বন্ধু আলী আর ববকে অদ্ভুত রূপে দেখতে পায়। সে দেখে সকল জীবিত মানুষের মাঝে তারা দুই বন্ধু মারা গিয়েছে। তাদের সমস্ত শরীর জুড়ে রক্ত গড়িয়ে পড়ছে। তাদেরকে বিভৎসভাবে মারা হয়েছে। আর এটা দেখে ইকবাল অনেক ভয় পেয়ে যায় এবং সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এ থেকে বোঝা যায় এরপরের টার্গেট হলো আলী আর বব। অন্যদিকে বব আর আলী জানায় তারা প্রতি রাতে একটা মেয়ের অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায়। এসব কিছু শোনার পর ইকবালরা সিদ্ধান্ত নেয় ওই মন্ত্র লেখা কাগজটা আবারও তারা দরজায় লাগিয়ে দেবে যাতে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। যার কারণে পরের দিন তারা নার্সারিতে আসলে ওই দরজার সামনে দাঁড়ালে দেখতে পায় আলীর মৃতদেহ সেখানে পড়ে আছে। আর এটা দেখে অবয়া ভয়ে চিৎকার করে ওঠে। এই ঘটনার কারণে সেখানে পুলিশ আসে এবং নোমানকে জিজ্ঞেস করে এই নার্সারিতে সে ছাড়া আর কেউই কখনো এসেছে কিনা। তখন পাশ থেকে ইকবাল জানায় সে আর তার বন্ধুরা কয়েকবার নার্সারিতে এসেছে। আর এই প্রথমবারের মতো নোমান জানতে পারে তাকে না জানিয়ে তার ছেলে এই নার্সারিতে এসেছে। যার কারণে বাড়ি ফিরে নোমান ইকবালকে বকাঝকা করে। সেই সাথে নোমান ইকবালকে সাবধান করে দিয়ে বলে এরপর আর কখনো পুলিশের সামনে যাওয়ার দরকার
নেই, নয়তো বিনা দোষে তাদের জেলে যেতে হবে। আর তখন ইকবাল কান্না করতে করতেই তার বাবার সামনে বলে ওই বদ্ধ থাকার রুমটা থেকে একটা অদ্ভুত রকম শয়তানি আত্মা ছাড়া পেয়েছে। সে নিজের চোখে তাকে দেখেছে আর সে সবাইকে এক এক করে মেরে ফেলছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও নোমান ইকবালের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ কিছুদিন আগে সে তার উস্তাদকে দিয়ে ইকবালের আত্মা দেখার পাওয়ারটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, ওই দিন রাতে ইকবাল অবয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে। আর তখন সে দেখতে পায় পপের আত্মা চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর তখন ইকবাল পজেস হয়ে যায়। আর সে অবস্থায় রান্নাঘরে গেলে পপ তাকে খাবার খেতে দেয়। সে খেতে শুরু করলে হঠাৎ করেই তার হুঁশ ফিরে আসলে সে দেখতে পায় সে কাঁচা মাছ মাংস খাচ্ছে। সেই সাথে তার পাশে দাঁড়িয়ে পপ নিজেকে জোরে ছুরি দিয়ে আঘাত করলে তার পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি সবকিছু বেরিয়ে আসে। তার পাশে অবাকে দেখতে পায় সে একটা ছোট বাচ্চাকে হিংস্র দানবের মতো খাচ্ছিল। আর এই দৃশ্য দেখার পর ইকবাল সেখানে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর ইকবালের হুঁশ ফিরলে সে সেখানে অবয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। অবয়ের কারণ জিজ্ঞেস করলে ইকবাল তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। এতদিন সে কি দেখেছে বা তার সঙ্গে কি সব ঘটনা হয়েছে, সেই সাথে তার সঙ্গে যে খারাপ কোনো কিছু হতে চলেছে সেটাও বলে। প্রথমে এসব কিছু অবয়া বিশ্বাস করতে চায় না, বরং তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ইকবাল তাকে থামিয়ে দিয়ে বলে এটা মোটেও মজার বিষয় নয়, কারণ আমি এখন পর্যন্ত যাদেরকে স্বপ্নে দেখেছি তারাই 2-1 দিনের ভেতরে মারা গিয়েছে। একথা শুনে অবয়া ভয় পেয়ে যায়। তাই অবয়া বলে আমার যদি কিছু হয় তুমি আমাকে বাঁচাবে। পরদিন নার্সারিতে নোমান যখন আবারও গাছে পানি দিচ্ছিল, গতদিন যেভাবে আত্মাটা রহিমকে মেরে ফেলেছিল ঠিক সেইভাবে বব সেখানে আসলে তাকেও মেরে ফেলে। গতদিনের মতো আজও নোমান কোনো কিছুই ঠিক পায় না। সকালে পুলিশ আবারও এখানে ইনভেস্টিগেশন করতে আসলে তারা ববের ডেড বডি এখানে খুঁজে পায়। তখন সেখানকার ওই টাইটান গাছটা সরালে সেখানে মানুষের হাড়গোড় খুঁজে পায়, যার কারণে সন্দেহের বশে প্রথমে পুলিশ নোমানকে অ্যারেস্ট করে। প্রথমে মায়ের মৃত্যু আর পরে পুলিশ তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে ইকবাল আর তার বোন পুরোপুরি অসহায় হয়ে যায়। তখন অবয়ার মা তাদেরকে ডেকে এনে সান্ত্বনা দিয়ে রাতে খাবার খেতে দেয়। তারা যখন একসঙ্গে সবাই মিলে খেতে বসে তখন হঠাৎ করে ইকবাল আবারও সেই ভয়ঙ্কর দানবীয় আত্মাটাকে তার সামনে দেখতে পায়। আত্মাটাকে সবার দিকে আসতে দেখে ইকবাল ওই আত্মাটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে সে আত্মা দেখার পাওয়ার বন্ধ করে, মূলত সে আত্মা আটকানোর পাওয়ার বন্ধ হয়েছে, তার দেখার পাওয়ার নয়, যার কারণে সে ওই আত্মাটাকে কোনোভাবেই বাধা দিতে পারে না। মুহূর্তের ভেতর ওই আত্মাটা অবয়াকে তার মুখের ভেতর নিয়ে গিলে ফেলতে শুরু করে। আর এতে করে অবয়া অনেক অসুস্থ হয়ে পড়লে ইকবাল তাকে রক্ষা করার জন্য দ্রুত ওই নার্সারিতে আবার ছুটে যায়। মূলত ইকবাল জানতে চায় এই আত্মাটা কোথা থেকে এসেছে। ইকবাল তখন নার্সারিতে আসলে দেখতে পায় টাইটান গাছটা পুরোপুরি রক্তে ভরে গিয়েছে। এটা দেখে তার বেশ একটা অদ্ভুত লাগে, তাই সে দ্রুত তার হাতে থাকা ফোন বের করে টাইটান গাছটার ছবি তোলে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় ছবিতে রক্ত কোনো কিছুই বোঝা যাচ্ছে না, পুরো স্বাভাবিক গাছটার ছবি আসছে। এটা যে একবার হয় তা না, বারবার ইকবাল এমন ছবি তুললে বারবারই তার সঙ্গে এমন ঘটনা ঘটে। আর এসব দেখে ইকবাল অনেক অবাক হয়ে যায়। এদিকে পুলিশ জেলের ভেতর নোমানকে ওই মন্ত্রলেখা কাগজটা দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে নোমান বুঝতে পারে তার ছেলে ইকবাল সত্যি কথা বলছিল। তখন সে পুলিশকে বলে জেল থেকে বেরিয়ে আসে। মূলত পুলিশটা নোমানের পরিচিত ছিল, যার কারণে সে জেল থেকে আসতে পেরেছে। এরপর নোমান তার ছেলে মেয়েকে নিয়ে অবয়ার বাড়িতে আসলে দেখতে পায় অবয়া পজেস হয়ে তার মাকে জোর করে মুখের ভেতর খাবার ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা দেখে নোমান দ্রুত মন্ত্র পড়ে অবয়াকে তার পাওয়ার দিয়ে নিজের বশে নিয়ে আসে এবং ওই জিনটার সঙ্গে কথা বলে তার নাম জিজ্ঞাসা করলে জিনটা তার নাম ফারা বলে। সেই সাথে তার বাবাকে ডাকতে বলেই নোমানের উপর অ্যাটাক করে দেয়। আর এই ঘটনা দেখে পিছন থেকে ইকবাল জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। তখন অবয়া তার হুঁশে ফিরে আসে আর ইকবালকে বারবার বলতে থাকে আমাকে বাঁচাও প্লিজ। এই বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। মূলত ফারা হলো অবয়ার বড় বোন যে মারা গিয়েছে। কিছুক্ষণ পর আবারও দেখা যায় অবয়া ছটফট করতে করতে ওই রুম থেকে সবার সামনে দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ইকবালের বোনকে কোথাও খুঁজে না পেলে ইকবাল আর তার বাবা তাকে দ্রুত খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর একটা রুমের ভেতর ইকবাল তার বোনকে বসে থাকতে দেখে। ভেতরে আসলে দেখে তার বোন খুবই ভয়ে ভয়ে তার দিকে একটা আঙ্গুল ইশারা করে দেখিয়ে দেয়। ওইদিকে ফিরতে ইকবালের ওপর অবয়া একটা চাকু নিয়ে অ্যাটাক করে দেয়। ইকবালকে বাঁচানোর জন্য তখন তার বাবা নোমান চলে আসে আর অবয়ার এই ছুরির আঘাত লাগে নোমানের গায়ে।
এরপর সবাইকে বাঁচানোর জন্য ইকবাল বারবার করে তার বাবাকে রিকোয়েস্ট করে, আমার ভেতর তুমি এই পাওয়ারটা দিয়ে দাও যাতে আমি আত্মাটাকে কন্ট্রোল করতে পারি। প্রথমে নোমান রাজি হয় না, তবে একটা পর্যায়ে বাধ্য হয়ে নোমান ইকবালকে এই পাওয়ারটা দিয়ে দেয়, যেটা তারা ইকবালের কাছ থেকে বন্ধ করে রেখেছিল। মূলত নোমান তার ওস্তাদের কাছ থেকে এই সব কিছু আগে থেকে শিখে রেখেছিল যাতে প্রয়োজনে কাজে লাগে। এরপর ইকবাল আবারও পজেস হয়ে অবয়ার কাছে গেলে অবয়া তাকে অ্যাটাক করে দেয়, আর তখন ইকবাল তার দোয়া দূরত পড়ে এই আত্মাটাকে নিজের ভেতর নিয়ে নেয়। তখন অবয়া বেহুশ হয়ে গেলে ইকবাল পজেস হয়ে যায় এবং এই অবস্থায় ইকবাল ওই নার্সারিতে এসে পৌঁছায়, যেখানে টাইটান গাছের মাটি খুঁড়ে সেখান থেকে মানুষের খলিসহ কঙ্কাল খুঁজে পায়। এরপর ওই বন্ধ রুমে গিয়ে দেয়ালের মাঝখানটা ছিদ্র করে সেখান থেকে একটা কাপড়ের টুকরো টেনে বের করে, যেখান থেকে রক্ত বের হতো। ওই কাপড়ের ভেতর একটা বাচ্চার মৃতদেহ সে দেখতে পায়। তখন ইকবাল কোনো একটা ভিন্ন জগতে চলে আসে, আর সেখানে তার মায়ের সঙ্গে দেখা হয়। তবে ইকবাল বুঝতে পারে না এটা তার মা নয়, বরং শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, যার কারণে সে আবারও মন্ত্র পড়তে শুরু করে। আর এতে করে ইকবালের মা তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে জামিল তার নার্সারিতে ফিরে আসে। জামিল ওই টাইটান গাছের দিকে তাকালে অনেক অবাক হয়ে যায়, কারণ গাছের গোড়ায় মানুষের মাথার খুলি ও কঙ্কাল পড়ে থাকতে দেখে সে ভীষণ ভয় পায়। এমনকি মুহূর্তের ভেতর কোনো একটা অদৃশ্য শক্তি এসে জামিলের পা টেনে ভেতরের দিকে নিয়ে যায়, যেখানে বাকি সবাই ছিল। এখানে এই গল্পের আরো একটা টুইস্ট রিভিল হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জামিল খুবই দুশ্চরিত্র একটা মানুষ ছিল, যে কিনা তার স্ত্রী সন্তানের উপর টর্চার করত। এমনকি সে তার বড় মেয়ের ফারার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে ফারা প্রেগনেন্ট হয়ে যায়, আর বাচ্চা ডেলিভারির সময় জামিল তার মেয়েকে হসপিটালে না নিয়ে বাড়িতেই ডেলিভারি করে। এতে করে তার মরার মতো অবস্থা হয়। তখন ফারার ভেতরের জিন জামিলকে বলে, ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাও, ফারাকে বাঁচাও। আমি এই গাছটার ভেতরে ছিলাম, যেহেতু ফারা খুব ভালো ছিল তাই আমি ওর শরীরে ভর করেছি। এতে করে জামিল রেগে গিয়ে ফারাকে একটা চাকু দিয়ে আঘাত করে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করে এবং ওই টাইটান গাছের নিচে ফারার শরীরের অংশগুলো পুঁতে রাখে, আর তার ওই বাচ্চাকে কাপড়ে মুড়িয়ে এই দেয়ালের ভেতর জ্যান্ত পুঁতে দেয় এবং ওই রুমে দরজা বন্ধ করে দিয়ে মন্ত্র লেখা কাগজ দিয়ে দেয়। তো যাই হোক, সিন ফ্ল্যাশব্যাকে আসলে দেখা যায় অবয়া সবকিছু জানতে পেরে তার বাবাকে মারতে শুরু করে, আর তখন ওই আত্মাটা এসে জামিলকে তার ভয়ঙ্কর হাত দিয়ে দেয়ালের ভেতর টেনে নিয়ে যায়, আর সেখানেই তার বড় মেয়ের আত্মা তাকে চিরতরে শেষ করে দেয়। তাই ইকবাল আর তার বাবা ওই দেয়ালটাকে বন্ধ করে দেয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তারা সবাই মিলে ইকবালের মায়ের কবরের কাছে আসলে ইকবাল আবার ওই আত্মাগুলোকে দেখতে পায়। তখন তার বাবাকে এই বিষয়টা জানালে নোমান তাকে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। অবশেষে সেই টাইটান গাছে 8 বছর পর ফুল ফোটে। এইভাবে ফারার আত্মা সঠিক বিচার পেলে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ভৌতিক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।